চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়ি। আজ আমরা এমন একটা অবিশ্বাস্য আর সত্যি ঘটনা জানব যা শুনলে আপনি চমকে যাবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুরোপুরি মাটির সাথে মিশে যাওয়া একটা দেশ অভাবনীয় দ্রুতগতিতে কিভাবে দুনিয়ার সবচেয়ে বড় পারমাণবিক শক্তিতে পরিণত হলো, জোসেফ স্টালিনের আমল থেকে শুরু করে একদম আজকের ভ্লাদিমির পুতিন পর্যন্ত ছাই থেকে উঠে এসে একটা জাতির সুপার পাওয়ার হওয়ার এই রোমাঞ্চকর জার্নিটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। প্রেক্ষাপটটা একটু চিন্তা করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরের কথা। সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি তখন পুরোপুরি ধ্বংসের কিনারায়। 2 কোটিরও বেশি মানুষ মারা গেছে। শহরের পর শহর আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপ। তো এমন একটা করুণ যুদ্ধবিধ্বস্ত অবস্থায় তারা কিভাবে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রটা তৈরি করে ফেলল? এই অসম্ভবকে কিভাবে তারা সম্ভব করল, সেটাই কিন্তু আসল মিস্ট্রি। জানেন, এখানে 20 সংখ্যাটা কেন এত বেশি ইন্টারেস্টিং? কারণ সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান আর তাদের পাওয়ারফুল গোয়েন্দা সংস্থা সিআইএ একদম বুক ফুলিয়ে বিশ্বাস করত যে বিধ্বস্ত সোভিয়েত ইউনিয়নের আমেরিকার পারমাণবিক সক্ষমতার সমান হতে অন্তত আরও 20 বছর সময় লাগবেই। তাদের ধারণা ছিল 1953 সালের আগে রাশিয়ার পক্ষে বোমা বানানো তো দূরের কথা, ভাবাই অসম্ভব। কিন্তু ইতিহাস বলছে তাদের এই ওভার কনফিডেন্সটা ছিল পুরোপুরি ভুল। সেকশন 1, দি ইম্পসিবল 1949 শক। চলুন দেখি কিভাবে 1949 সালের একটা ঘটনা পুরো বিশ্বকে, বিশেষ করে আমেরিকাকে একদম হতবাক করে দিয়েছিল। দিনটা ছিল 29শে আগস্ট 1949, কাজাখস্তানের সেমিপ্যালাতিনস্ক মরুভূমির একেবারে ভোরবেলা। ওদিকে মস্কোতে বসে স্বয়ং স্ট্যালিন তখন অধীর আগ্রহে একটা ফোন কলের অপেক্ষায়। মরুভূমির বুকে একটা বিশাল লোহার টাওয়ার, আর তার ওপর বসানো রাশিয়ার প্রথম পারমাণবিক বোমা, যার নাম RDS-1। এরপরই ঘটে সেই ভয়ঙ্কর বিস্ফোরণ। মরুভূমির বুকে যেন দ্বিতীয় একটা সূর্যের জন্ম হলো। বিস্ফোরণ শেষে বিজ্ঞানীরা যখন বাংকার থেকে বেরোলেন, তারা দেখলেন সেই বিশাল লোহার টাওয়ারটা আর নেই। ওটার নিমিষেই বাষ্প হয়ে উবে গেছে। জাস্ট একটা বিস্ফোরণ, আর ওয়াশিংটনের বুকে রীতিমতো আতঙ্কের সাইরেন বেজে উঠল। আমেরিকার পারমাণবিক একাধিপত্য চিরতরে শেষ। সেকশন 2, স্পাইজ অ্যান্ড স্টোলেন সিক্রেটস। এখন প্রশ্ন হলো যে কাজ করতে দশকের পর দশক সময় লাগার কথা, বারবার ভুল করে তবেই শেখার কথা, সেই লম্বা সময়টাকে তারা কিভাবে স্কিপ করল? চলুন ইতিহাসের সেই গুপ্তচরদের রহস্যময় দুনিয়ায় একটু উকি দিই। 1930-এর দশকে রুশ বিজ্ঞানীরা ইউরেনিয়াম নিয়ে কাজ শুরু করলেও 1941-এ হিটলারের আক্রমণে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্ট্যালিন তো তখন পরমাণু বোমাকে স্রেফ পশ্চিমাদের বুর্জোয়া তাত্ত্বিক খেলা বলে হেসেই উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু 1942 সালে তরুণ বিজ্ঞানী জর্জি ফ্লিয়ার্ফ একটা খুব অদ্ভুত ব্যাপার খেয়াল করেন। তিনি দেখেন আমেরিকার সায়েন্স জার্নালগুলোতে ইউরেনিয়াম সংক্রান্ত গবেষণাপত্রগুলো হঠাৎ করে ছাপা বন্ধ হয়ে গেছে। তিনি স্ট্যালিনকে ওয়ার্নিং দিলেন যে আমেরিকা নিশ্চয়ই গোপনে বোমা বানাচ্ছে। তবে স্ট্যালিনের টনক নড়ল সেই 1945 সালে, হিরোশিমায় যখন বোমা পড়ল। এই ঘটনা ক্রেমলিনের রীতিমতো আতঙ্কের ঝড় তুলল। আর স্ট্যালিন খুব ভালো করেই বুঝে গেলেন টিকে থাকতে হলে তাদের ওই ধ্বংসাত্মক অস্ত্রটা চাইয়েই চাই। আর ঠিক এই মুখম সময়টাতেই সোভিয়েত গোয়েন্দা প্রধান লেভরিন্তি বেরিয়া তার আসল চালটা চালেন। আমেরিকার ম্যানহাটন প্রজেক্টে কাজ করা কয়েকজন বিজ্ঞানী মনে করতেন এই চরম ক্ষমতাটা শুধু আমেরিকার হাতে থাকাটা পুরো বিশ্বের জন্য ভীষণ ডেঞ্জারাস। এই সুযোগটাই রাশিয়া লুফে নেয়। ক্লাউস ফুচ নামের একজন জার্মান পদার্থবিজ্ঞানী, যিনি আমেরিকার বিখ্যাত ফ্যাটম্যান বোমা তৈরিতে যুক্ত ছিলেন, তিনি গোপনে সোভিয়েত গোয়েন্দা আলেকজান্ডার ফেকলিসেভের কাছে বোমার ব্লুপ্রিন্ট, গাণিতিক হিসাব আর একদম টপ সিক্রেট সব ড্রয়িং পাচার করে দেন। এই মহামূল্যবান তথ্যগুলো গিয়ে পৌঁছায় প্রধান বিজ্ঞানী ইগর কুরচাতোভের হাতে। রেজাল্ট, আমেরিকানরা বছরের পর বছর যে ভুলগুলো করে সময় নষ্ট করেছিল, রুশ বিজ্ঞানীদের আর সেই ভুলগুলো করতেই হল না। তারা এক লাফে কয়েক দশক এগিয়ে গেলেন। সেকশন 3, ইনসাইড দ্য গোল্ডেন কেজ। চুরি করা এসব ব্লুপ্রিন্ট তো হাতে চলে এলো, কিন্তু এগুলোকে বাস্তবে রূপটা দেবে কে, আর কোথায় বা হবে এই কাজ? এই চুরি করা নকশাগুলোকে বাস্তবে রূপ দিতে স্ট্যালিনের নির্দেশে একটা গোটা শহরকে ম্যাপ থেকে পুরোপুরি মুছে ফেলা হলো। জায়গাটা সাংকেতিক নাম দেওয়া হলো আরজামাস 16। এটাই রাশিয়ার প্রথম ক্লোজ সিটি। এখানে কাজ করা বিজ্ঞানীদের বলা হতো ভলেন্টিয়ার প্রিজনার বা স্বেচ্ছায় বন্দী। জানেন, তাদের জীবনটা ছিল এক অদ্ভুত সোনার খাঁচার মতো। একদিকে তাদের জন্য ছিল যুদ্ধবিধ্বস্ত রাশিয়ার সাধারণ মানুষের কল্পনারও বাইরে সব রাজকীয় খাবার আর দামি ওয়াইন, আর ঠিক তার উল্টো দিকেই ছিল বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্নতা আর সারাক্ষণ ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলা চরম আতঙ্ক। গোয়েন্দা প্রধান বেরিয়া বিজ্ঞানীদের ওপর কী লেভেলের ভয়ঙ্কর সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করেছিলেন, সেটা তার একটা কথা থেকেই একদম ক্লিয়ার হয়ে যায়। তিনি বিজ্ঞানীদের মনে করিয়ে দিতেন, সফল হলে মিলবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, আর ব্যর্থ হলে কপালে জুটবে সাইবেরিয়ার কনকনে ঠান্ডার জেলখানা, যেখান থেকে জীবনেও কেউ ফেরে না। ভাবুন তো, এমন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কাজ করছিলেন তারা। প্রধান বিজ্ঞানী ইগোর কুরচাতভ
এতটাই প্রচণ্ড চাপের মুখে ছিলেন যে তিনি রীতিমতো প্রতিজ্ঞা করে বসেছিলেন বোমা সফল না হওয়া পর্যন্ত তিনি নিজের দাড়িও কাটবেন না। সেকশন 4 জার বোম্বা টু কোল্ড ওয়ার। ১৯৪৯ সালের সেই সফল পরীক্ষার পর আমাদের এই চেনা পৃথিবীটা আর আগের মতো থাকেনি। চলুন দেখি কিভাবে ওই একটা বোমা থেকে শুরু হলো এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের যুগ। পারমাণবিক উত্তাপটা তখন কতটা অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছিল সেটা একটু খেয়াল করুন। ১৯৪৫ সালে আমেরিকা প্রথম পারমাণবিক বোমা ফেলল, ১৯৪৯-এ সোভিয়েত তা ধরে ফেলল। এরপর লড়াই শুরু হলো আরও বহুগুণ ভয়ঙ্কর হাইড্রোজেন বোমা নিয়ে। ১৯৫২ সালে আমেরিকা হাইড্রোজেন বোমা টেস্ট করল, আর মাত্র ৩ বছরের মাথায় ১৯৫৫ সালে রাশিয়াও তাদের প্রথম হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়ে দিল। মানে জাস্ট এক দশকের মধ্যে সাধারণ ফিশন বোমা থেকে দুই পক্ষই এমন অভাবনীয় ক্ষমতাসম্পন্ন থার্মোনিউক্লিয়ার অস্ত্রে পৌঁছে গেল যা ভাবলেই গায়ে কাঁটা দেয়। আর এই অস্ত্র প্রতিযোগিতার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে চরম রূপটা দুনিয়া দেখল ১৯৬১ সালে। আর্কটিক সাগরে রাশিয়া ফেলল তাদের জার বোম্বা। এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বিস্ফোরণ। এর ক্ষমতা কত ছিল জানেন? পুরো ৫০ মেগাটন। বিস্ফোরণের পর যে মাশরুম ক্লাউড তৈরি হয়েছিল তার উচ্চতা ছিল ৬৪ কিলোমিটার, মানে মাউন্ট এভারেস্টের চেয়েও ৭ গুণ উঁচু। ১০০ কিলোমিটার দূর থেকেও এর গায়ের চামড়া পুড়িয়ে দেওয়ার মতো তাপ অনুভূত হয়েছিল, আর এর ভয়ঙ্কর কম্পনে ফিনল্যান্ড আর নরওয়ের জানালার কাজ পর্যন্ত ভেঙে টুকরো টুকরো হয়ে পড়েছিল। এই দানবীয় ধ্বংস ক্ষমতা দেখেই আমেরিকা শেষ পর্যন্ত বাধ্য হয়ে অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনায় বসে। সেকশন 5 পুতিনস মডার্ন নিউক্লিয়ার ট্রায়াড। কোল্ড ওয়ারের সেই উত্তেজনার পর অনেকগুলো বছর পেরিয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অনেকেই রাশিয়ার পারমাণবিক ভবিষ্যৎ নিয়ে বেশ শঙ্কিত ছিলেন। কিন্তু ভ্লাদিমির পুতিন কিভাবে বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলে সেই পুরনো লিগাসিকে ২১ শতকের আধুনিক প্রযুক্তিতে কনভার্ট করেছেন, সেটাই এখন দেখার বিষয়। বর্তমান রাশিয়ার মিলিটারি ডক্ট্রিন বা সামরিক নীতির মূল ভিত্তিই হল এই নিউক্লিয়ার ট্রায়াড। সোজা কথায় এর মানে হল ভূমি, আকাশ এবং সমুদ্র, এই ৩ জায়গা থেকেই পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা। এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? রাশিয়া যদি কখনো আক্রান্তও হয়, সমুদ্রের অতল গভীরে লুকিয়ে থাকা তাদের সাইলেন্ট সাবমেরিনগুলো থেকে যে কোনো মুহূর্তে পাল্টা মারণাস্ত্র ছুড়ে একটা নিশ্চিত এবং ধ্বংসাত্মক প্রতিশোধ নেওয়া সম্ভব। এটাই মূলত তাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। এখন পুতিনের ঝুলিতে এমন কিছু মডার্ন অস্ত্র আছে যা বর্তমানে পশ্চিমা বিশ্বের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। এর মধ্যে একটা হলো সারমাট মিসাইল, যাকে পশ্চিমা দুনিয়া আবার শয়তান 2 নামে ডাকে। নামটা শুনলেই বোঝা যায় এটা এমন একটা দানবীয় মিসাইল যা যে কোনো চেনা পথ এড়িয়ে একদম আনপ্রেডিক্টেবলভাবে উত্তর বা দক্ষিণ মেরু দিয়ে ঘুরে এসে টার্গেটে আঘাত হানতে পারে, যার ফলে বর্তমানের কোনো রেডার বা ইন্টারসেপ্টর দিয়ে একে মাঝপথে আটকানো লিটারেলি অসম্ভব বলে মনে করা হয়। আর রাশিয়ার নতুন অ্যাভেনগার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকেলের গতির কথা শুনলে আপনি আক্ষরিক অর্থেই চমকে উঠবেন। এটা ম্যাক ২৭ বা শব্দের চেয়ে প্রায় ২৭ গুণ বেশি দ্রুতগতিতে টার্গেটের দিকে ধেয়ে যেতে পারে। একটু ভাবুন, এত অবিশ্বাস্য গতির কোনো বস্তুকে ট্র্যাক করা কি আজকের কোনো রাডার ব্যবস্থার পক্ষে সম্ভব? একদমই না। শুধু বিশাল ধ্বংসযোগ্যই নয়, খুব নিখুঁতভাবে নির্দিষ্ট টার্গেট ধ্বংস করতে রাশিয়া এখন ছোট আকারের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র তৈরিতেও জোর দিচ্ছে। সেকশন 6 দ্য প্যারাডক্স অফ ডিটারেন্স। চলুন এবার একটু পিছন ফিরে দেখি। এই যে ভয়ঙ্কর সব প্রযুক্তিগত উন্নতি, এর বৃহত্তর ঐতিহাসিক আর ভূরাজনৈতিক ইম্প্যাক্টে আসলে কি দাঁড়ালো? একটা ব্যাপার জানলে অবাক হবেন। রাশিয়া বর্তমানে ৬,০০০-এরও বেশি পারমাণবিক ওয়ারহেডের মালিক, যা সংখ্যায় খোদ আমেরিকার চেয়েও বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধুলোয় মিশে যাওয়া একটা দেশ কেবল হাজারো বিজ্ঞানীর মেধা আর গোয়েন্দাদের বুদ্ধিতে ভর করে আজ এক অপরাজেয় দুর্গে পরিণত হয়েছে। আর সত্যি বলতে এই বিপুল অস্ত্রভাণ্ডারই রাশিয়াকে আজ গ্লোবাল পলিটিক্সের একদম কেন্দ্রে টিকিয়ে রেখেছে। সবশেষে একটা চূড়ান্ত প্যারাডক্স বা অদ্ভুত স্ববিরোধিতা নিয়ে আমাদের ভাবতে হবে। অনেকেই মনে করেন পারমাণবিক অস্ত্র মানবজাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ, তাই না? কিন্তু মুদ্রার উল্টো পিঠটা আমাদের অন্য একটা গল্প বলে। একটু ভেবে দেখুন তো, এই মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা উভয়ের নিশ্চিত ধ্বংসের যে ভয়, এটাই কি আসলে বিশ্বশান্তির মূল কারণ নয়? এই অস্ত্রগুলোর কারণেই গত ৮০ বছরে পৃথিবী তৃতীয় কোনো বিশ্বযুদ্ধ দেখেনি। কারণ দুই পক্ষই খুব ভালো করে জানে এই যুদ্ধে কেউ জিতবে না, শেষমেশ পড়ে থাকবে শুধু ছাই আর ধ্বংসাবশেষ। তো আপনাদের জন্য আজকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। হাইপারসনিক মিসাইলের এই নতুন যুগে ধ্বংসের এই সূক্ষ্ম ব্যালেন্সটা কি ভবিষ্যতে আমাদের পৃথিবীকে শান্ত রাখতে পারবে? আপনাদের কি মনে হয়? আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো দারুণ বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে।